হ্যালো এভরিওয়ান। আমি তোমাদের ম্যাথস কোর বুস্টার সিরিজটা যেটা চালু করেছিলাম, অনেকদিন তাতে ভিডিও আনতে পারিনি, কিন্তু আজকে তার 3 নম্বর ক্লাসটি এনেছি। এই ক্লাসটাকে আমি নতুন করে দুটো ভাগে ভাগ করেছি। 10টা কোশ্চেন থাকে আমার এই সিরিজে। তো আমি প্রথম 5টা কোশ্চেন এমনভাবে এনেছি যেগুলো একদম প্রিলিমসে একদম কিছু ফিক্সড যে প্যাটার্ন থাকে, যেটাকে আমরা ট্রিক্স, শর্টকাট, ফিক্স প্যাটার্ন, তো সেই জন্য কিছু ট্রিক শর্টকাট এইগুলো অ্যাপ্লাই করে সলভ করি। আর তারপরের লাস্ট 5টা কোশ্চেন যেটা রয়েছে, সেটা কোনো ট্রিক শর্টকাট কোনো কিছু দিয়ে হবে না। সেটাতে মাথা খাটিয়ে ল্যাঙ্গুয়েজ যেরকম বলেছে সেরকম ল্যাঙ্গুয়েজে পড়ে পড়ে আমাদের সলভ করতে হবে, যে কোশ্চেনগুলো মেন্স লেভেলে আসার মতো কোশ্চেন। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা, ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? ফার্স্ট কোশ্চেন এলসিএম এইচসিএফ এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে বলছে, which is the largest six-digit number which when divided by 12, 15, 20, 24 and 30 leaves the remainder 8, 11, 16, 20 and 26 respectively? তো এই কোশ্চেনটা পড়ার লাগে আমি দুটো জিনিস ক্লিয়ার করি। আমাদের ছোটবেলায় কনসেপ্ট ছিল, ছোটবেলায় আমাদের টিচাররা পড়াতো যে কোথাও লার্জেস্ট বললে সেটা হয় এইচসিএফ বা গসাগু, আর কোথাও যদি স্মলেস্ট দেখা হয় সেই সময় হয় এলসিএম বা লসাগু। যে কথাটা পুরোপুরি ভুল। তো আমরা কোন সময় লসাগু করতে হয় বা এলসিএম করতে হয়, আর কোন সময় গসাগু করতে হয় বা এইচসিএফ করতে হয়, সেটা আমি প্রথমে শর্টে বলি। এলসিএম কখন হয়? যদি আমি বলি 2 আর 4, এই 2 আর 4 দুটো নাম্বার, এই দুটো নাম্বার দিয়েই ডিভিজেবল কোন নাম্বারটা? যেমন 4 2 দিয়েও ডিভিজেবল, 4 দিয়েও ডিভিজেবল। 8 2 দিয়েও ডিভিজেবল, 4 দিয়েও ডিভিজেবল। 12 2 দিয়েও ডিভিজেবল, 4 দিয়ে ডিভিজেবল। তো এই যে নাম্বারগুলো পেলাম, এখানে এলসিএম লাগে, যে এমন একটা নাম্বার যে নাম্বারটাকে ওই যে দুটো নাম্বার, তিনটে নাম্বার যাই দিক না কেন, সেই নাম্বারগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার এখানে এলসিএম বা লসাগু কেন বলা হয়? আমরা এলসিএম হচ্ছে কি এক সব থেকে লঘিষ্ঠ যে নাম্বারটা পাই, সব থেকে ছোট নাম্বারটা, সেটাকেই বলা হয় এলসিএম। যেমন এখানে ছোট নাম্বারটা পাচ্ছি কত, 4। তো এটা হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে 2 আর 4-এর লসাগু কত? 4। তাহলে আমরা লসাগু কি বুঝলাম, আর গসাগু কি? গসাগু হচ্ছে যেমন 2 আর 4, এটা হচ্ছে এলসিএম। গসাগু কি? গসাগু হচ্ছে এমন একটা নাম্বার যেটা দিয়ে 2 আর 4-কে ভাগ করলে মিলে যায়। তাহলে কত হতে পারে? যে আমি নাম্বারটা লিখি 1, 1 দিয়ে যদি 2-কে ভাগ করে মিলে যাবে, 1 দিয়ে যদি 4-কে ভাগ করে মিলে যাবে। 2, 2 দিয়ে 2-কেও ভাগ করা যায়, 4-কেও ভাগ করা যায়। আর তো কোনো নাম্বার পাচ্ছি না। এবার গসাগু তাহলে কাকে বলবো? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গসাগু কোনটা? জিসিডি। তাহলে জিসিডি হচ্ছে সব থেকে লার্জেস্ট যে নাম্বারটা পাচ্ছি। তাহলে লার্জেস্ট নাম্বারটা কি? 2। তাহলে এটা হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি। ঠিক আছে। তাহলে লসাগু বলতে কি বোঝায়? লসাগু বলতে এমন একটা নাম্বার যেই নাম্বারটাকে বাকি নাম্বারগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়। গসাগু কি? গসাগু হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা দিয়ে ওই নাম্বারগুলোকে ভাগ করলে মিলে যায়। আচ্ছা, এবার এইখানে কি লাগবে সেটা বুঝি। এটা তো এলসিএম এইচসিএফ এর কনসেপ্ট বললাম। এবার এইখানে কি লাগবে? এখানে বলেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই এত লিভস দ্য রিমাইন্ডার। এই জিনিসটা আমি এখন আপাতত ভুলে যাই। এই যে লিভস দ্য রিমাইন্ডার বলেছে, এই জিনিসটা আমি আপাতত ভুলে যাচ্ছি। তাহলে কি বলেছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট 6 ডিজিট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড বাই
12, 15, 20, 24 অ্যান্ড 30 ছিল মনে হয়, 30। তার মানে আমি এটা কি বুঝতে পারছি? তার মানে আমি এটা বুঝতে পারছি যে লসাগু করতে হবে। লার্জেস্ট 6 ডিজিট নাম্বার ভুলে যাই, তাহলে সব থেকে ছোট কোন নাম্বারটা 12, 15, 20, 24, 30 দিয়ে ডিভিজেবল? তাহলে কি এলসিএম? এটাকে মুছে দিই। যদি বলে হুইচ ইজ দ্য নাম্বার, হুইচ ইজ দ্য লিস্ট নাম্বার when divided by, which is divided by 12, 15, 20, 30, তাহলে তখন সেটা কি লিখি? তখন সেটা আমাদের লসাগু হয়ে যায়। তার মানে তখন নাম্বারটা হবে এলসিএম অফ 12, 15, 20, 24, 30। তাহলে এর যে এলসিএম হবে সেই এলসিএমটা এই নাম্বারগুলো দিয়ে ডিভিজেবল। এবার আমি দেখাচ্ছিলাম 2 আর 4, তাহলে 2 আর 4 দিয়ে ডিভিজেবল 4ও হতে পারে, 8ও হতে পারে, 12ও হতে পারে। এই 4টা হচ্ছে গিয়ে লিস্ট নাম্বার। কিন্তু আদার্স নাম্বারগুলো কি হয়? 4-এর মাল্টিপল হয় না? 4-এর মাল্টিপল 4 হচ্ছে, 4 দুগুণে 8 হচ্ছে, 3 4 12 হচ্ছে, 4 4 16 হচ্ছে, 16 হবে। তো তাহলে এই জিনিসের একটা জেনারেল ফর্ম আছে। যদি বলে কোনো একটা নাম্বার বলো, যে নাম্বারটা 12, 15, 20, 24 যে কোনো নাম্বার দিক বলুন বলুক না কেন ডিভিজিবল হবে, তো ফর্মটা হচ্ছে এলসিএম অফ এই নাম্বারটা ইন্টু কে। কে এর ভ্যালু 1 হলে মানে প্রথমে এলসিএম বার করব। সাপোজ এলসিএম আমি এটা করছি না, আমি ধরে ধরে নিচ্ছি এলসিএম হচ্ছে 120। তাহলে নাম্বারগুলো কি কি আসবে? 120 হবে, ইন্টু কে বলেছি। কে এর ভ্যালু যদি 1 হয় 120, কে এর ভ্যালু যদি 2 হয় 240, কে এর ভ্যালু যদি 3 হয় 360। তো বেসিক ফর্ম হয় এটা। যদি বলে কোন নাম্বার এইগুলো দিয়ে ডিভিজিবল হবে, তার বেসিক ফর্মটা হচ্ছে এলসিএম 12, 15, 20, 24, 30 ইন্টু কে। আচ্ছা, এবার বাকি কোশ্চেনে আসি। এবার রিমাইন্ডার বলেছে, এবার বলেছে কোশ্চেন রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? যদি সেম রিমাইন্ডার থাকে, এবার এই টাইপের কোশ্চেন দুটো ভাগ আসে। একটা আসছে বলতে পারে যে এত দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে, ধরে নিলাম আর, রিমাইন্ডার আর থাকবে, তাহলে সেই নাম্বারটা বলো। তখন ফর্মটা কি হবে? এলসিএম এত প্লাস আর। আর যদি বলে সেম রিমাইন্ডার নেই, সেম রিমাইন্ডার নেই মানে, সেম রিমাইন্ডার নেই মানে যখন 12 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন 8 রিমাইন্ডার থাকছে, যখন 15 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন 11 রিমাইন্ডার থাকছে, যখন 20 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন 16 রিমাইন্ডার থাকছে, যখন 24 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন 20 রিমাইন্ডার থাকছে, আর যখন 30 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন 26 রিমাইন্ডার থাকছে। তো তাহলে তাহলে তো এটা সেম রিমাইন্ডার নেই, তাহলে তার সেই টাইপের কোশ্চেনের ফর্ম কিরকম থাকবে? সেই টাইপের কোশ্চেনের ফর্ম থাকবে এলসিএম অফ হতো, এটা হচ্ছে যখন সেম রিমাইন্ডার থাকবে, এটা প্রথমটা যখন সেম রিমাইন্ডার, আর এটা ডিফারেন্ট রিমাইন্ডার। তখন ডিফারেন্ট তো থাকছে, তখন নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট থাকবে। তখন একটা জিনিস কমন দেখতে পারবে, 12 দিয়ে ভাগ করলে 8 রিমাইন্ডার থাকছে, ডিফারেন্স দেখো 12 আর 8 এর ডিফারেন্স 4। 15 দিয়ে ভাগ করছে যখন 11 রিমাইন্ডার থাকছে, ডিফারেন্স কত? 4। 20 দিয়ে যখন ডিভাইড করা হচ্ছে 16 রিমাইন্ডার থাকছে, ডিফারেন্স 4। 24 দিয়ে করলে 20, 4 ডিফারেন্স। 30 দিয়ে করলে 26, 4 ডিফারেন্স। তার মানে কি? তার মানে এটা থাকবেই, এই প্যাটার্ন দুটোই হয়। যদি বলে সেম রিমাইন্ডার থাকবে তখন হচ্ছে ফর্মুলাটা হয় এলসিএম অফ ওই নাম্বারগুলো ইন্টু কে প্লাস আর। আর যদি ওটা ডিফারেন্ট রিমাইন্ডার থাকবে, তো তখন কি? তখন ডিফারেন্ট রিমাইন্ডার থাকলে ওই যে গ্যাপ সেম থাকবে, তো তখন নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট আসছে। তো তখন হয়ে যায় মাইনাস ওই যে ডিফারেন্ট রিমাইন্ডার থাকলেও যে কমন ডিফারেন্সটা থাকছে সেটা, যেমন এই ক্ষেত্রে কত? 4, -4। তো তাহলে আমার আনসার থাকবে, আনসার এমন একটা নাম্বার আসবে যেটা হচ্ছে এই ফরম্যাটে থাকবে। তাহলে এবার এটা সলভ করব কিভাবে? এতক্ষণ তো আমার বোঝাতে লাগলো, কিন্তু এই জিনিসটা জানা থাকলে এটা সলভ করতে আমার 10 সেকেন্ড লাগবে। কিভাবে? বলেছে লার্জেস্ট 6 ডিজিট নাম্বার, তার মানে আমাকে সবার ফার্স্টে এদের এলসিএম বার করতে হবে। বার করে কে এর ভ্যালু কত নিতে হয় প্রথমে দেখতে হবে। কে এর ভ্যালু 1 নিয়ে 6 ডিজিট নাম্বার যাচ্ছে নাকি দেখবো, ডেফিনেটলি যাবে না, এরকম করে
2 নিয়ে 3 নিয়ে করে দেখবো ওই 6 ডিজিট নাম্বার কোনটা পাচ্ছি এই ফরম্যাটে ফেলে। কিন্তু এত কিছু আমি করব না, অপশান দেখি। দেখো এলসিএম কি আছে, এলসিএম 12 আছে, 15 আছে, 20 আছে, 24 আছে, 30 আছে। এলসিএম মানে কি, এলসিএম মানে এমন একটা নাম্বার যেটা এই নাম্বারগুলো ডিভাইড হবে। তো এই এমন একটা নাম্বার আমি ধরে নিলাম 20, কোনো নাম্বারকে যদি 20 দিয়ে ডিভাইড হতে হয় তো তার লাস্টের ইউনিট ডিজিট 0 হতেই হবে। কোনো নাম্বারকে যদি 20 দিয়ে ডিভাইড হতে হয় তাহলে তার লাস্টের ইউনিট ডিজিট 0 হতে হবে। ঠিক আছে, তার সাথে ইনটু কে করি বা যাই করি না কেন সে লাস্টে ইউনিট ডিজিট 0ই থাকবে। যেমন একটা নাম্বার বললাম 100 ইনটু 5 করছি, তাহলে 500 হয়ে যাচ্ছে। তো ইউনিট ডিজিট কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তো তাহলে আমার এই পোর্শনটা কত আসবে? সামথিং ইউনিট ডিজিট 0, তার থেকে -4 করা হচ্ছে। তাহলে এমন একটা নাম্বার যার ইউনিট ডিজিট 0, তাহলে ইউনিট ডিজিট নিয়েই কাজ করি। ইউনিট ডিজিট 0 -4 করলে কত আসে? 6 ইউনিট ডিজিট আসে। কিছু বুঝতে পারছি এখন, ধরে নিচ্ছি 10, 10 থেকে 4 মাইনাস করছি, কত আসে? 6 আসে ইউনিট ডিজিট। তো তাহলে আমার আনসার যেটা আসবে, যেটার ইউনিট ডিজিট 6। তো অপশন দেখি, ইউনিট ডিজিট 6 আছে, ইউনিট ডিজিট 6 নেই, ইউনিট ডিজিট 6 নেই, ইউনিট ডিজিট 6 নেই, ব্যাস আনসার হয়ে গেল এটা। তাহলে এই কোশ্চেনটা দেখলে আমাদের করতে কতক্ষণ টাইম লাগবে? আমি তো এতক্ষণ বোঝাতে টাইম নিলাম, করতে কতক্ষণ টাইম লাগবে? এই ফর্মটা মনে রাখতে হবে। বলেছে কি, কোশ্চেন দেখবো 12, 15, 20, 24, 30 আছে, 8, 11, 16, 20, 26 রিমাইন্ডার থাকছে। তার মানে ডিফারেন্ট রিমাইন্ডার। ডিফারেন্ট রিমাইন্ডার মানে কত দেখতে পাচ্ছি? গ্যাপ 4, 4-এর গ্যাপ। তাহলে ফর্ম যেটা থাকবে, এলসিএম অফ এই নাম্বারগুলো -4। তাহলে এলসিএম অফ এই নাম্বারগুলো দেখে বুঝতে পাচ্ছি এখানে একটা নাম্বার আছে 20 বা 30, যাই হোক না কেন, 20, 30 যেটা নেবো আমার সুবিধা মতো নেবো। তার মানে এলসিএম এমন একটা নাম্বার আসবে যার ইউনিট ডিজিট 0 থাকবে, সেখান থেকে 4 মাইনাস করতে হবে। তাই 0 - 4 করলে কত? 6 আসবে ইউনিট ডিজিট। তাহলে অপশন দেখবো 6 আছে, আনসার হয়ে যাবে। 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি তাহলে। If the sum of two number is 60 and HCF and LCM are 5 and 60 respectively, then the sum of reciprocal of the number will be। LCM HCF যে কোশ্চেন থাকে তার মধ্যে রেসিপ্রোকাল দিয়ে একটা কোশ্চেন দেয়। রেসিপ্রোকাল দেখলেই আমি যে প্রসেসটা বলছি সেটা মাথায় রেখে দেবে। কোশ্চেনটা এলসিএম এইচসিএফ এর কোশ্চেন হবে আর রেসিপ্রোকালের সাম বার করতে বলবে। সেটা কিভাবে করব? আমি ধরে নিচ্ছি, বোঝানোর জন্য বলছি, আমি ধরে নিচ্ছি নাম্বারটা এক্স একটা নাম্বার আর একটা নাম্বার ওয়াই। তাহলে রেসিপ্রোকালের সাম মানে কত? 1/x প্লাস 1/y জানতে চেয়েছে। এবার 1/x প্লাস 1/y মানে কি? এলসিএম করো, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এটা হয়। এবার আমাকে কি করেছে, এক্স প্লাস ওয়াই কোশ্চেনে দেওয়া আছে। ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 60, তাহলে এক্স প্লাস ওয়াই কোশ্চেনে দেওয়া আছে 60। আর বলেছে এইচসিএফ এন্ড এলসিএম এত। আচ্ছা, আমরা জানি না যে এইচসিএফ ইন্টু এলসিএম ইজ ইকাস টু নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন। তার মানে এক্স ইন্টু ওয়াই, যেটা এখানে বলেছে এক্স ওয়াই, সেটা মানেই তো এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে 5 × 60। রেসিপ্রোকাল দেখলেই রেসিপ্রোকালের সাম বার করতে বলেছে এলসিএম এইচসিএফ দিয়ে, তার মানে এই কোশ্চেনটাই। তো সলভ করব, 60 60 কেটে যাবে, তাহলে কত থাকছে? 1/5 আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, ইফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম each of the number 20, 37, 54, 105, then the numbers obtained is in this order are proportion. What is the mean proportion? ওটা ভুলে যায়, মিন প্রপোর্শনটা আপাতত এই জিনিসটা ভুলে যায়। মিন প্রপোর্শন যেটা বার করতে বলেছে, এটাকে আমি ভুলে যাচ্ছি আপাতত। কোশ্চেনে কি দিয়েছে এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখবো শুধুমাত্র। বলেছে
কোনো একটা কোনো চারটে নাম্বার দেবে, চারটে নাম্বার থেকে কিছু অ্যাড করা হচ্ছে, কোনো একটা ফিক্সড নাম্বার অ্যাড করা হচ্ছে বা সাবট্রাক্ট করা হচ্ছে, তাহলে সেটা প্রপোর্শনের, মানে এই যে নাম্বারটা সেটা প্রপোর্শনে চলে যাচ্ছে। তো তাহলে ওই যে নাম্বারটা যেটা অ্যাড করা হয়েছিল বা সাবট্রাক্ট করা হয়েছিল, এখানে কোশ্চেনে সাবট্রাক্ট বলেছে, অ্যাডও বলতে পারে, অ্যাডিশনও বলতে পারে, অ্যাড করা হোক বা সাবট্রাক্ট করা হোক, যে নাম্বারটা, সেই নাম্বারটা কিভাবে পাবো, সেটা ট্রিক্স হচ্ছে, এই নাম্বার যে চারটে দিয়েছে সেটাকে সিকোয়েন্সে লিখে নিই। 20, 37, দেন আর একটু গ্যাপ দিয়ে 54, 105 লিখে নিলাম। এবার এই নাম্বার দুটোর গ্যাপ নেব। গ্যাপ কত? 17। এটার গ্যাপ কত? 51। এবার যে গ্যাপ পেলাম, গ্যাপ দুটোর রেশিও নেব। গ্যাপ দুটোর রেশিও কত? 1:3। এবার আমি দুটো কাজ করতে পারি। এই যে সেট পেয়েছি একটা, এই যে ফার্স্ট সেটটা পেলাম, সেকেন্ড সেটটা পেলাম, এই সেটের প্রথম নাম্বারটাকে নিয়েও সলভ করতে পারি, দ্বিতীয় নাম্বারটাকে নিয়েও সলভ করতে পারি, একই আনসার দেবে। তাহলে প্রথমটাকে নিয়ে আমি সলভ করি। প্রথমটাকে নিয়ে সলভ করছি, মানে কি, এটা 20 আর এটা 54, সলভ করছি। ক্রস মাল্টিপ্লিকেশন করবো, ক্রস মাল্টিপ্লিকেশন। 20 ইন্টু 3, 60। তার সাথে ডিফারেন্স নেবো কার? 54 ইন্টু 1, তার মানে 54, ডিফারেন্স নিলাম। ডিভাইডেড বাই, এই যে রেশিও দুটো পেয়েছি তাদের ডিফারেন্স, 1 আর 3 ডিফারেন্স কত? 2, ইজিকাস টু কত পেলাম? 3। তার মানে ওই যে বলেছে এক্স ইজ সাবট্রাক্টেড, যে নাম্বারটা সাবট্রাক্ট করা হচ্ছে সেই নাম্বারটা কত? 3। এটা হচ্ছে ট্রিক্স। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ফার্স্ট এরটা নিয়ে করলাম, সেকেন্ডটা নিয়ে করলে কি সেম আনসার আসতো? তো করে দেখি সেকেন্ড এরটা নিয়ে করে সেম আনসার আসে নাকি। তাহলে সেকেন্ড এরটা নিয়ে করছি। সেকেন্ডে আছে 37 নিচ্ছে, 105 নিচ্ছে। ক্রস করবো। 37 × 3 মানে 111, আর 105 × 1 মানে 105, ডিভাইডেড বাই এই রেশিও দুটোর ডিফারেন্স 2, করলে কত আসছে? 6/2 মানে 3। এখানেও সেম আসছে, দুটোতেই সেম আসবে। তো যেটা নিয়ে সুবিধা হবে। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এবার নেক্সট কোশ্চেন বলি, মানে নেক্সট কোশ্চেন না, এর যে নেক্সট পার্টটা বলেছে সেটা বার করি। এক্স এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে 7x × 5 কত আসে? এক্স এর ভ্যালু পেয়েছি 3, 3×7 = 21, 21 - 5 করলে কত? 16। আর এক্স প্লাস 6 মানে কত? 9। তাহলে আমাকে জানতে হয়েছে মিন প্রপোর্শন অফ 16 and 9। মিন প্রপোর্শনের ফর্মুলা কি? দুটো নাম্বার এক্স আর ওয়াই মিন প্রপোর্শন কত? √(x, y)। তো এখানে কত আসবে? √16 × 9। তাহলে 16 রুটের বাইরে বেরোলে 4, 9 রুটের বাইরে বেরোলে 3, তাহলে আনসার আসবে, হ্যাঁ, 12। আনসার আসবে 12। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এ বি সি ডি আর 4 পজিটিভ নাম্বার such that a is 3/4 times of b is 4/5 times of c and c is 3/8 times of d। এটা মানে কি? একটা করে দেখাই, বাকিগুলো ইজি লিখে দেবো। a is 3/4 times of b, তার মানে কি? আমি এই b কে, এই যে বি আছে, বি কে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে, লেফট সাইডে নিয়ে গেলে ডিভিশন হয়ে যাবে। তার মানে এ বাই বি কত হয়ে যাবে? 3/4। তার মানে a/b মানে 3:4। তো এরকম করে চারটে রেশিও দিয়ে দিয়েছে। চারটে রেশিও কি বলেছে? এ, বি, সি, ডি, চারটে রেশিও বলেছে। এ ইজ 3/4 টাইমস অফ বি, তার মানে a/b রেশিও 3:4। তাহলে a/b কত? 3:4। আবার বলেছে বি ইজ 4/5 টাইমস অফ সি, তার মানে বি সি এর রেশিও কত? 4:5। তাহলে বি তো এখানে 4 আছেই অলরেডি, তাহলে এখানে সি 5 হয়ে যায়, আলাদা করে কিছু মার্চ করতে হচ্ছে না ক্যালকুলেশন করে। আবার বলেছে সি ইজ 3/8 টাইমস অফ ডি, তার মানে সি ইজ
3 8 টার্মস অফ ডি, তার মানে 3:8 রেশিওতে আছে। এবার চারটে রেশিও মার্চ করতে হবে। কিভাবে মার্চ করব? আমাকে এই নাম্বারটা সেম বানাতে হবে। সেম বানানোর জন্য এটা 5 আছে, 15 করতে হবে। তাহলে এই উপরেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এই নিচের পোর্শনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে। তাহলে সেম হয়ে যাবে। তাহলে করি। 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 ইন্টু 3 9, 12, 15। আর নিচেরটাকে 5 দিয়ে করলে কত আসছে? 40। তাহলে রেশিও পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি বলছে? বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ 4 টাইমস অফ এ 7 টাইমস অফ ডি ইজ 36, দেন দ্য অ্যাভারেজ অফ অল 4 নাম্বারস। মানে আমার অল 4 নাম্বারস অ্যাভারেজ বার করতে বলেছে। কিভাবে বার করব? অল 4 নাম্বারস অ্যাভারেজ কত, রেশিওতে কত হয় আগে বার করি। 12 প্লাস 15 27, 27 আর 9 36, তাহলে 76। তাহলে 76 ডিভাইডেড বাই 4, চারটে নাম্বারে অ্যাভারেজ কত হচ্ছে? 76 ডিভাইডেড বাই 4 মানে 19। তার মানে আনসার যাই হোক না কেন 19-এর মাল্টিপল হবে। 19 প্রাইম নাম্বার। আমি বাকি কোশ্চেন পরে দেখবো, আগে দেখি 19-এর মাল্টিপল কোনগুলো আসছে, অপশন এলিমিনেট করা যাচ্ছে নাকি। 36 19-এর মাল্টিপল না, 28 19-এর মাল্টিপল না, 34 19-এর মাল্টিপল না, 38 19-এর মাল্টিপল। তার মানে আনসার 38 হয়ে যাবে। বাকিগুলো হবেই না। আমি বাকি সলভই করবো না, প্রাইম নাম্বার পেয়ে গেলে প্রাইম নাম্বারের মাল্টিপল দিয়ে চেক করবো, আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে ক্রস মেথডের কোশ্চেন। ক্রস মেথড কি? আগে এটা হচ্ছে একটা রেশিওর কনসেপ্ট। সাপোজ এ ইজ টু বি একটা রেশিও আছে, তার সাথে বলে দিল প্রথমে জিনিসের রেশিও এ ইজ টু বি আছে, তার সাথে কিছু প্লাস মাইনাস করা হলো সামথিং, কিন্তু যেটা প্লাস মাইনাস করা হচ্ছে সেটা অ্যাকচুয়াল ভ্যালুতে প্লাস মাইনাস করা হচ্ছে। ধরে নিলাম এক্স ইউনিট প্লাস করা হলো, এটাতে ওয়াই ইউনিট মাইনাস করা হলো। তার জন্য নতুন রেশিও যেটা পেলাম, নতুন রেশিও পেয়ে গেলাম সি ইজ টু ডি। তাহলে সেখান থেকে আমি এ ইজ টু বি যেটা পেয়েছি প্রথমটা, তার অ্যাকচুয়াল, এটা তো রেশিও, কিন্তু আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেতে পারি। কিভাবে? এটাকে আমরা লিখি এইভাবে, এটাকে আমরা এইভাবে লিখবো, নিচে লিখবো। আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমার কাছে প্রথমে পেন ছিল 1:2 রেশিওতে। তো সেখান থেকে আমি 5টা পেন আমার একটা বন্ধুকে দিলাম, পেন আর পেন্সিল, পেন পেন্সিল, 5টা পেন একটা বন্ধুকে দিলাম, আর 6টা পেন আর বন্ধুর থেকে নিয়ে নিলাম, 6টা পেন্সিল আর বন্ধুর থেকে নিয়ে নিলাম। তার জন্য এখন আমার কাছে নতুন পেন আর পেন্সিলের রেশিও রয়েছে, ধরে নিলাম 3:7। তাহলে আমার কাছে প্রথমে কতগুলো পেন আর পেন্সিল ছিল, কিভাবে বার করব? ক্রস মেথড, ক্রস করব। 7 × 1 7, 3 × 2 6, তাহলে তাদের ডিফারেন্স। 7 × 1 মানে 7, 3 × 2 মানে 6, এদের ডিফারেন্স কত? 7 - 6 1। এই ওয়ানটা রেশিও, কারণ মানে এই জন্য গোল করলাম, কারণ রেশিওরই ক্যালকুলেশন হচ্ছে। তো ওয়ানটা হচ্ছে রেশিও। আর তারপরে কি অ্যাকচুয়াল ভ্যালুতে ক্যালকুলেশন হবে। 3 × 6 18, 5 × 7 35। এবার কোশ্চেন হচ্ছে এখানে প্লাস করব না মাইনাস করব। যদি এইখানে এই সাইন দুটো সেম হয় তাহলে মাইনাস করব, আর যদি ডিফারেন্ট হয় তাহলে প্লাস করব। যেমন আমি যদি বলতাম 5টা পেনও নিয়ে নিয়েছি বন্ধুর থেকে, মানে 5টা পেন দিয়ে দিয়েছি বন্ধুকে, আর পেন্সিলও 6টা পেন্সিল দিয়ে দিয়েছি, তো তাহলে দুটোই তো মাইনাস হতো। তো তখন এই দুটো জিনিস প্লাস হয়ে যেত। কিন্তু এখানে অপোজিট সাইন আছে, একবার নিয়েছি একবার দিয়েছি, তো তখন সেখানে প্লাস হবে। তাহলে প্লাস হলে কত হচ্ছে? 8 × 5 = 13, 53। তার মানে 1 ইউনিট, 53টা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 53। 1 ইউনিট মানে হচ্ছে 53। আমি কি বলেছি? একদম ফার্স্ট যে রেশিওটা সেটার অ্যাকচুয়াল ভ্যালু পাই।
তাহলে 1 ইউনিট মানে 53, তার মানে আমার কাছে পেন কটা ছিল, প্রথমে পেন ছিল 53 খানা, আর পেন্সিল কটা ছিল 106 খানা। এটা হচ্ছে ক্রস মেথডের কোশ্চেন। এবার এই ক্রস মেথডটাকে কিভাবে আমি এই ইনকাম বেসড কোশ্চেনে লাগাবো সেটা দেখি। কি বলেছে, দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড বি 3:4। ইনকাম, আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, ইনকাম ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা আমি জানি। ইনকাম মানে কি, কত এক্সপেন্ডিচার, কত খরচ করছি, প্লাস কত সেভ করছি, এটা থেকে করে ইনকাম পাই। এবার কোশ্চেনে বলেছে ইনকামের রেশিও 3:4, এ ইস টু বি, ইনকামের রেশিও 3:4, রেশিও অফ দ্যাট এক্সপেন্ডিচার 7:10, এটা কোশ্চেনে বলে দিয়েছে। ইফ এ অ্যান্ড বি সেভস 2500 and 3000 respectively, then what is the ratio of the income of B to the combined expenditure of A and B? মানে আমার এখানে বি এর অ্যাকচুয়াল ভ্যালু, বি এর ইনকামের অ্যাকচুয়াল ভ্যালু, প্লাস এ আর বি এর এক্সপেন্ডিচার অ্যাকচুয়াল ভ্যালু, এই দুটো জিনিস লাগবে। মানে আমার দুটো জিনিসেরই ইনকাম এক্সপেন্ডিচার দুটো জিনিসেরই রেশিও থেকে অ্যাকচুয়াল ভ্যালু লাগবে। তাহলে সেটা আমি কিভাবে সলভ করব? আচ্ছা, আমাকে একটা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিয়েছে, বলছে এ অ্যান্ড বি সেভস 2500 and 3000। আচ্ছা, ইনকাম থেকে যদি আমি সেভিং মাইনাস করি তাহলে এক্সপেন্ডিচার পাই। তো ক্রস মেথডে তো এইটাই বলছিলাম, যে প্রথমে একটা কিছু রেশিও দেওয়া হবে, সেখান থেকে কোনো অ্যাকচুয়াল ভ্যালুতে কোনো কিছু প্লাস অথবা মাইনাস করব, তারপর নতুন রেশিও পাবো, তাহলে ক্রস মেথড লাগাতে পারি। এখানেও তাই। তাহলে এখানে কি, সেভিং যেটা 2500, এর সেভিং 2500, তার মানে এর ইনকাম 3 রেশিওতে, সেখান থেকে মাইনাস 2500 যদি করি তাহলে কি পাই, এর এক্সপেন্ডিচার পাই যেটা 7। সিমিলারলি বি এর সেভিং 3000, তাহলে বি এর সেভিং 3000, তার মানে ইনকাম কত 4 রেশিওতে, সেখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে যদি 3000 মাইনাস করি তাহলে কত পাই, 10 পাই। তার মানে এই প্রথম রেশিওটা থেকে, ইনকাম থেকে যদি সেভিং যেটা অ্যাকচুয়াল ভ্যালুতে সেটা মাইনাস করি তাহলে এটা পাই। এবার তোমরা বলতে পারো যে এই মাইনাসটাকে মাইনাস করছি, তাহলে এই মাঝখানে কেন লিখলাম না, তাহলে ইনকাম লিখতাম, সেভিং লিখতাম, তার মাইনাস করে এক্সপেন্ডিচার পেতাম। লিখলাম না, তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা নিচেই লিখি, যাতে ক্রস মেথডের যে ক্যালকুলেশনটা করি সেটা সুবিধা হয়, এরম ভাবে। তাহলে করি, কি করবো, 3 × 10 30, 4 × 7 28, তাহলে কি পাচ্ছি, 30 - 28 বলেছি, তাদের সবসময় ডিফারেন্স হবে। তাহলে 30 - 28 মানে কত, 2। তাহলে এটা কি পেলাম, রেশিওতে। এই 2 রেশিওর ভ্যালু অ্যাকচুয়ালি কত, সেটা কিভাবে বার করব, সেটা বার করব পরের প্রসেস থেকে। দেখো, মাইনাস আছে দুটো ক্ষেত্রেই মাইনাস, তার মানে কি, যদি সেম সাইন থাকে তো তখন কি আসে, তখন মাইনাসই আসে, মাইনাস করতে হয়, দুটো জিনিস মাল্টিপ্লাই করে যেটা পাই সেটা মাইনাস করতে হয়। তাহলে 7 × 3 21,000, 2500 × 10 মানে 25,000, তাহলে 25,000 আর 21,000 এর ডিফারেন্স কত, 4,000। তাহলে দুই রেশিওর ভ্যালু হচ্ছে 4,000 রুপিস। আমি বলেছি কি, এই রেশিওটা পাই, এটা এই যে রেশিওটা পেয়েছি তার অ্যাকচুয়াল ভ্যালু পাই। তাহলে এক রেশিওর ভ্যালু কত, এক রেশিওর ভ্যালু 2,000। আমাকে বলেছে বি এর, তাহলে আমি এই জিনিসটা বার করি, এর ইনকাম কত, 3000 × 2000 মানে 6,000 রুপিস। বি এর ইনকাম কত, 4,000, 2000 × 4 মানে 8,000, 8,000 রুপিস। আচ্ছা, এর এক্সপেন্ডিচার কত, আমি কিন্তু এই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, মানে এক রেশিও 2000, তাহলে এটা কত আসবে 14,000, এটা আসবে 20,000, এরকম না। আমি শুধু প্রথমটারই অ্যাকচুয়াল ভ্যালু পাই ক্রস মেথডে, সেকেন্ডেরটার না। তো সেকেন্ডেরটা কিভাবে বার করবো, সেকেন্ডেরটা বার করবো এইভাবে, যে 6,000 টাকা ইনকাম, 2,500 টাকা সেভিং, তার মানে এক্সপেন্ডিচার কত, 3,500 টাকা। এটা কত, 8,000 টাকা ইনকাম, 3,000 টাকা সেভিং, তার মানে এক্সপেন্ডিচার কত, 5,000 টাকা। এবার আমার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে
রেশিও বার করতে। কিসের রেশিও? ইনকাম অফ বি। ইনকাম অফ বি কত? 8,000। তার সাথে কম্বাইন এক্সপেন্ডিচার অফ এ অ্যান্ড বি। এ আর বি এর কম্বাইন এক্সপেন্ডিচার কত? 8,500। তাহলে কত হচ্ছে রেশিও? 16:17। তাহলে এটাই আনসার। তো এইগুলো ছিল কিছু ট্রিক্স লাগিয়ে যে শর্ট অ্যাপ্রোচ গুলো আমরা অ্যাপ্লাই করি প্রিলিমস এর কোশ্চেন। খুবই সহজ কোশ্চেন এইগুলো, একদম ফিক্সড কোশ্চেন। এই প্যাটার্নের কোশ্চেন প্রচুর আছে। কিন্তু এবার যেগুলো করব সেগুলো হচ্ছে একটু মেন্স লেভেলের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ পড়ে ভালোভাবে মাথা খাটিয়ে করতে হবে। তো আসি সেই কোশ্চেনে। এই যে একটা কোশ্চেন, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমন না প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বাইরে থেকে আমি কোশ্চেন তুলেছি। বলেছে ডিউরিং দ্য লকডাউন, এখানে যেরকম কোশ্চেন ল্যাঙ্গুয়েজে বলবে সেইভাবে করতে করতে যাব। বলছে ডিউরিং দ্য লকডাউন স্টেট গভর্নমেন্ট গিভস 4.5 কেজি অফ রাইস। যে ভ্যালুগুলো দিচ্ছে সেগুলোকে আমরা হাইলাইট করি। 4.5 কেজি অফ রাইস টু ইচ পার্সন অফ এ ফ্যামিলি অ্যাট এ কস্ট অফ 40 রুপিস পার কেজি। মানে বলছে 4.5 কেজি অফ রাইস দেওয়ার কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে প্রত্যেক ফ্যামিলিকে, মানে একজন পার্সনকে, যার কস্ট প্রাইস হচ্ছে 40 টাকা পার কেজি। বাট দ্য ডিস্ট্রিবিউটর ইস্যু ফলস ওয়েট অফ 3.75 কেজি ইনস্টেড অফ 4.5 কেজি। মানে কি? 4.5 কেজি গভর্নমেন্ট দিতে বলেছে, কিন্তু যে ডিস্ট্রিবিউটর সে চুরি করছে। চুরি করে কত চুরি করছে? 0.75 চুরি করছে। মানে 4.5 থেকে 0.75 কম দিচ্ছে, দ্যাট ইজ 3.75 কেজি দিচ্ছে। অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য রাইস, দ্য অ্যাকুমুলেটেড রাইস ওয়াজ সোল্ড ইন দ্য ব্ল্যাক মার্কেট অ্যাট ডাবল দ্য প্রাইস। এবার বাকি যেটা সেভ করলো, মানে প্রত্যেক পার্সনের থেকে কত সেভ করছে? 4.5 মাইনাস 3.75, মানে 0.75। তাহলে এই 0.5 কেজি প্রত্যেকের থেকে যে সেভ করছে সেটা ডবল প্রাইসে, মানে 80 টাকা পার কেজিতে বিক্রি করছে। হি শোড দ্য গভর্নমেন্ট দ্যাট হি ডিস্ট্রিবিউট 2700 কেজি অফ রাইস। When caught, he was made to pay a fine of 125% of what he earned in the black market. What was the fine amount? তো কি বলছে এবার? কোশ্চেন যেরকম বলছে সেইভাবে আমি সলভ করতে করতে যাব। বলেছে সে 2700 কেজি রাইস বিক্রি করেছে বলছে, কিন্তু সে 2700 কেজি রাইসে কত করে সেভ করেছে? কত সেভ করেছে? 4.5 কেজিতে 4.5 কেজি। যদি না বোঝো ঐকিক নিয়মে বললে কি আসে, 4.5 কেজিতে সেভ করে 0.75। তাহলে 2700 কেজিতে কত সেভ করে? 0.75 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 2700, এটা সেভ করে। সেটাই আমরা একবার লিখতে পারি, 2700 ইন্টু 0.75 ইন্টু 4.5, সরি 4 ইন্টু বলছি ডিভাইড। তাহলে এত কেজি রাইস সেভ করেছে। এবার পার কেজি, প্রত্যেক কেজি বিক্রি করেছে কত টাকায়? ডবল প্রাইসে, মানে 80 টাকাতে। তাহলে এই যে সেভ করেছে এটা তো সেভ অ্যামাউন্ট, সেভ কেজি, এত কেজি। তাহলে এত কেজিতে সে বিক্রি করেছে পার কেজি 80 টাকায়, তার মানে ইন্টু 80 করি। তাহলে এই যে অ্যামাউন্টটা পেলাম, এই টাকায় কি করেছে? সে বিক্রি করেছে। এবার গভর্নমেন্ট কি বলছে? যখন সে ধরা পড়ে গেছে তখন গভর্নমেন্ট কি বলছে? গভর্নমেন্ট বলছে যে হি ওয়াজ মেড টু পে আ ফাইন অফ 125% অফ হোয়াট হি আর্নড ইন দ্য ব্ল্যাক মার্কেট। তাহলে এই যে অ্যামাউন্টটা পেয়েছে, এটাই তো ব্ল্যাক মার্কেট থেকে পেয়েছে। এত কেজি রাইস ইন্টু 80 টাকা করে বিক্রি করেছে ব্ল্যাক মার্কেটে, তো এটাই ব্ল্যাক মার্কেট থেকে পেয়েছে। এবার গভর্নমেন্ট বলছে তার 125% ফাইন দিতে হবে। তাহলে 125 ইন্টু 100, ইন্টু বলছি ডিভাইড বাই 100, তাহলে এটা ফাইন দিতে হবে। তাহলে এটাই তো টোটাল যেটা পেলাম সেটাই তো ফাইন অ্যামাউন্ট পেলাম। আর এটাই জানতে চেয়েছে কোশ্চেনে যে ফাইন অ্যামাউন্ট কত আসবে। তো সেটা কাটাকুটি করি, আনসার চলে আসবে। পয়েন্ট তুললাম, দুটো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, আর এই একটা শূন্য দিয়ে এইটা কাটলাম। 15 দিয়ে কাটলে 3×45, 5×75।
আচ্ছা, 3 9 27, 125 × 8, 125 × 8 করলে 1000, 5 9 45, তাহলে আনসার কত আসছে? 45,000। আর সেটাই আনসারে দেওয়া আছে, এটা 45,000। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কি বলেছে? দেখো, এই কোশ্চেনটা টিয়ার 1-এ এসছে, টিয়ার 2-তে আসার মতো কোশ্চেন এটা। বলছে আ থিফ স্টিল অ্যান আইটেম অ্যান্ড স্কেপ রানিং অ্যাট এ স্পিড অফ 15 কিমি/আওয়ার। এটা তোমরা ফিক্স প্যাটার্ন হিসেবেই ধরতে পারো, কারণ এই টাইপের কোশ্চেন প্রচুর আসে দেখেছি। থিফ অ্যান্ড পুলিশম্যানের তো কোশ্চেন আসেই, তার মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসতে দেখেছি রিপিটেড হয়েছে। A thief steals an item and escapes running at a speed of 15 km/h. A policeman arrives at the spot of crime after 4 minutes and immediately starts chasing the thief. তাহলে 4 মিনিট পরে এসে, তাহলে 4 মিনিটে থিফ কতটা দৌড়ে গেছে? 60 মিনিটে সে গেছে, 60 মিনিটে সে গেছে 15 কিমি। মানে এটাই তো স্পিড, 15 কিমি/আওয়ার, মানে 60 মিনিটে যায় 15 কিমি। তাহলে 4 মিনিটে কত যাবে? ডিভাইডেড বাই 15, তাহলে এটাও ডিভাইডেড বাই 15, তার মানে 1 কিমি। তার মানে যখন পুলিশ এসছে, এখানে পুলিশ আছে, এখানে আছে থিফ, তাহলে যখন পুলিশ এসছে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত? 1 কিমি বা 1000 মিটার। নেক্সট কি বলছে? 16 minutes after the policeman started to chase the thief, there is a still gap of 200 মিটার। তার মানে কি? তার মানে বলছে 16 মিনিট আফটার দ্য পুলিশম্যান স্টার্টেড দ্য চেস। তার মানে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু চেস করা স্টার্ট হয়েছে, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন চেস করা স্টার্ট হয়েছে। এরপরে 16 মিনিট, ঠিক আছে, 16 মিনিটে তখনও বলছে 200 মিটারের গ্যাপ আছে, তার মানে 16 মিনিটে এরা রিলেটিভলি কত গেছে? রিলেটিভলি পুলিশ চোর রিলেটিভলি গেছে কত? 800 মিটার। তাহলে আমি লিখতে পারি যে পুলিশম্যানের স্পিড আমি ধরে নিলাম x কিমি/আওয়ার, আর থিফের তো 15 বলেছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত? পুলিশম্যানের স্পিড ডেফিনেটলি বেশি, তার রিলেটিভ স্পিড কত? দুজনেই সেম ডিস্টেন্স, সেম ডিরেকশনে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড x - 15 লিখতে পারি, কিমি/আওয়ার, ইন্টু 5/18 মিটার/সেকেন্ড হলো। তাহলে এটা কি পেলাম? রিলেটিভ স্পিড ইন্টু টাইম, কতক্ষণ? 16 মিনিট বলেছে, 16 মিনিট ইন্টু সেকেন্ডে নিতে হবে, কারণ আমি মিটার/সেকেন্ডে কাজ করছি, ইজিকাস টু কত? ইজিকাস টু তারা রিলেটিভলি কতটা ডিস্টেন্স গেছে, রিলেটিভ স্পিড ইন্টু টাইম। ফর্মুলা কি? রিলেটিভ স্পিড ইন্টু টাইম মানে রিলেটিভলি ডিস্টেন্স কভার্ড, কত আসবে? 800। সেখান থেকে আমি এক্স পেয়ে যাব, এক্স বলতে পুলিশম্যানের স্পিড পেয়ে যাব। তাহলে সলভ করি এটা, 16 দিয়ে কাটি, 3 6 18, আর 5 × 16 = 80, কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? x - 15 ইজিকাস টু 3। তাহলে এক্স ইজিকাস টু কত? 18। তাহলে আমি পুলিশের স্পিড পেয়ে গেছি 18 কিমি/আওয়ার। তাহলে 18 আছে, 18 আছে, 18 আছে, 18 আছে, কোথাও 18 নেই, একটাতে 18 আছে, টিক করে দেবো, এটা আনসার। বেশ, নেক্সট আয় আসি। আর যদি বলে কতটা ডিস্টেন্স কভার হয়েছে, ডিস্টেন্স কভার হয়েছে এটা জানার জন্য আমাদের চোর পুলিশের অঙ্কে, মানে যদি এখানে 6 কিমি বলেছে, এখানেও 18 থাকতো, এটাও 18 থাকতো, তো তখন এটা 5 কিমি, কোনটা আনসারটা নিতাম? যদি দুটো অপশন ম্যাচ করে যেত তখন কি করতাম? তখন আমাদের বেসিক কোশ্চেন রয়েছে, এটা ফিক্স টাইপ। পুলিশ যাচ্ছে, পুলিশের স্পিড তো জানি, পুলিশ যাচ্ছে 18 কিমি/আওয়ারে, আর থিফ যাচ্ছে 15 কিমি/আওয়ারে। তাদের রিলেটিভলি তাদের কি সেম টাইমে যাচ্ছে? সেম টাইম, টাইম যদি সেম থাকে তাহলে তাদের স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিওর সাথে সমান হয়। তাহলে রেশিও কত আসবে?
3 5 15, সরি 3 5 15, 3 6 18, 6:5, সরি, হ্যাঁ 6:5 হচ্ছে। তাহলে পুলিশ কভার করছে 6 কিমি, চিফ কভার করছে 1 কিমি। কেন? সরি 1 কিমি বলছে, 5 কিমি। তাহলে 1 কিমি কম, মানে এখানে কিমি তো না, রেশিওতে বলতে ভুল করেছে, এটা রেশিওতে। পুলিশ যাচ্ছে 6 ইউনিট, চিফ যাচ্ছে 5 ইউনিট। তাহলে এই যে 1 ইউনিট কম, 1 ইউনিট কম কেন? 1 ইউনিট কম তার কারণ হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স ছিল 1000 মিটার। তাহলে আমি পেয়ে গেছি 1000 মিটার বা 1 কিমি, লিখতে পারি 1 কিমি। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 1 কিমি। বলেছে পুলিশ কতটা যাচ্ছে, মানে স্টার্টিং পয়েন্ট, মানে কি স্টার্টিং পয়েন্ট থেকে তো চেস পুলিশই শুরু করেছে। তো তাহলে পুলিশ যাচ্ছে 6 × 1, 6 কিলোমিটার, এটাই আনসার চলে আসবে। এটা ফিক্সড প্যাটার্ন। এই টাইপের প্রচুর কোশ্চেন করি। নেক্সট 8 দাগের কোশ্চেনটা আসি। 8 দাগের কোশ্চেন কি বলছে? আচ্ছা, এটা হচ্ছে ইনস্টলমেন্টের কোশ্চেন। এবার ইনস্টলমেন্টের কোশ্চেন দেখে অনেকে ঘাবড়ে যায়। ইনস্টলমেন্ট দেখলেই ঘাবড়ে যায় ইনস্টলমেন্টে। আর সেখানে এই কোশ্চেনটাতে কেন নিয়েছি, এই কোশ্চেনে রেট দেয়া নেই, রেটই বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। এটা আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মেন্স এর কোশ্চেন, 2021-এ এসেছিল। কিন্তু এসএসসি তেও এই টাইপের কোশ্চেন এসছে, এই রিসেন্টলি 2023-24-এ প্রচুর এসছে এই টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে আমি এক লাইনে করবো। কিভাবে করব? আমি আগে একটা জিনিস বলে নিই, আচ্ছা ওটা পরে বলছি। আমি ধরে নিচ্ছি রেট পার্সেন্ট হচ্ছে R%, রেট। বলছে এ ম্যান বড় 6,000 ফ্রম আ ব্যাংক অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট। 6,000 টাকা লোন নিয়েছে। আফটার 4 ইয়ার্স হি পেইড 2,500 টু দ্য ব্যাংক, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, মানে এরকম সিচুয়েশনটা, লোন নিয়েছে টোটাল কতদিনের জন্য? 5 বছরের জন্য। এবার 4 বছরের মাথায় 2,500 টাকা দিয়েছে, আর তারপরের বছরে 4,560 টাকা দিয়েছে, আর লোনটাকে সেটেল করে দিয়েছে। জানতে চেয়েছে রেট পার্সেন্ট কত ছিল। রেট পার্সেন্ট কত ছিল কিভাবে বার করবো? আচ্ছা, 6,000 টাকা লোন নিয়েছিল না, লিখলাম 6,000 টাকা যেটা লোন নিয়েছিল। এটা কত? এটা তো 4 বছরের কেস, 4 ইয়ার, আর এটা 1 ইয়ার। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে 4 বছর পরে 2,500 টাকা দিয়েছে, সেই টাকাটা দেয়নি। আমি বেসিক ধরে নিচ্ছি যে সে একবারে লাস্টে গিয়ে লোনটা শোধ করেছে। তাহলে 6,000 টাকায় 5 বছরে অ্যামাউন্ট কত আসবে? 6,000 টাকায় 5 বছরে অ্যামাউন্ট কত আসবে? আর 5 বছরের ইন্টারেস্ট কত আসবে? 1 বছরে ইন্টারেস্ট R%, 5 বছরের ইন্টারেস্ট 5R%। তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত? 5R%। তাহলে অ্যামাউন্ট কত আসবে? অ্যামাউন্ট আসবে 6,000 ইন্টু 1 + 5R%। এটা কি করলাম? এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা পার্সেন্টেজের কনসেপ্ট, যে কোনো জিনিস যদি আমি বলি 10% বেড়েছে, 10% বেড়েছে, তার মানে কি আমরা বলি না 110, 110% হয়ে গেছে। সেটা কিভাবে করি? সেটা করি এইভাবে, 10% বেড়েছে মানে কত? 1 + 10%। 10% কমেছে মানে 1 - 10%। কারণ 1 + 10% যদি করো, কত হয় দেখো, 1 + 10/100 ইজ ইকাস টু 110/100। তাহলে 110/100 মানে কি? 110%। সেটাই, কোনো জিনিস 10% বাড়া মানে 1 + 10%, কোনো জিনিস 10% কমা মানে 1 - 10%। তো সেটাই কাজে লাগিয়েছি, এটাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যে 1 বছরে ইন্টারেস্ট R%, তাহলে 5 বছরের ইন্টারেস্ট 5R%। তাহলে 5 বছরে ইন্টারেস্ট সহ, মানে ইন্টারেস্টটা বেড়ে গিয়ে যে অ্যামাউন্টটা আসছে সেটা কত? 1 + 5R%। তাহলে 6,000 টাকার ওপর 1 + 5R% যদি হয়, তাহলে কি হয়? তাহলে লোনটা শোধ হয়ে যায়, যে অ্যামাউন্টটা পাই ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলে যে অ্যামাউন্টটা পাই, সেটা হয় 6,000 ইন্টু 1 + 5R%। কিন্তু
কিন্তু এই 2500 টাকা তো আমি শোধ করে দিয়েছি 4 বছর পরে। কিন্তু আমি তো এখন ধরলাম কোনো টাকাই শোধ করিনি। তাহলে এর মধ্যে আমার 2500 টাকা প্লাস তার 1 বছরের ইন্টারেস্ট, 2500 টাকা প্লাস 1 বছরের ইন্টারেস্ট, এটা তো কাউন্ট হয়ে রয়েছে এটার ভেতরে। এই যেটা লিখেছি এটার ভেতরে 2500 টাকা প্লাস 1 বছর ইন্টারেস্ট কাউন্ট হয়ে রয়েছে। সেটাকে তো মাইনাস করতে হবে, কারণ আমি 2500 টাকা অলরেডি শোধ করে দিয়েছি। তাহলে কি করব? -2500 ইন্টু 1 প্লাস 1 বছর ইন্টারেস্ট কত, 8%। তাহলে কত আসছে? তাহলে এবার ফাইনাল অ্যামাউন্ট কত আছে? ফাইনাল অ্যামাউন্ট তো এটাই, 4560। এই অ্যামাউন্টটাই তো ফাইনাল দিয়েছে। তাহলে ইজিকাস টু 4560। ব্যাস, এক লাইনে করবো, আনসার চলে আসবে। তাহলে করি, 6000 ইন্টু 1 মাইনাস 2500, তাহলে 3500 হচ্ছে এখানে। 3500 প্লাস, এখান থেকে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটবে, আর 5 6 30, 300। আর মাইনাস পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, 25। আর ইজিকাস টু 4560। এবার 3500 কে ওদিকে নিয়ে নিলে 4560 মাইনাস 3500 যদি করা হয় তাহলে কত আসে? 1060। তাহলে আসছে এখানে 1060। আর লেফটে কি থাকছে? 300 মাইনাস 25 মানে 275। আর ইজিকাস টু 1060। অতএব আর ইজিকাস টু কত? 1060 ডিভাইডেড বাই 275। এটা ক্যালকুলেশন করেই আনসার চলে আসবে। কিভাবে করব? এটা আমাদের 5 দিয়ে প্রথমে কাটি, 5 দুগুণি 10, 5 বারং 60, 5 5 25। এটা আচ্ছা। এবার আনসার অপশানে হেল্প নিই। অপশানে হেল্প নিই কিভাবে? 5 ইন্টু যদি 4 করি, এটা যদি ইন্টু 4 করি, তাহলে আসে 210। সরি, 210 বলছি, 220। ইন্টু 4 করলে 220। কিন্তু আমার এটা আছে 212। তাহলে 4 এর থেকে সামান্য কম আসবে। যদি আমি কাটাকুটি করি যে 3 এর থেকে বড়, 4 এর থেকে কম, তাহলে এটা আসবে না, এটা আসবে না, 4 এর থেকে বড় আসবে না, 3 এর থেকে বড় হতে হবে, এটা হবে না, তাহলে আনসার চলে আসবে এটা। নেক্সট এই কোশ্চেনটা আসি। আচ্ছা, এটা একটা ফিক্স প্যাটার্নের কোশ্চেন, যে আমার যদি এসপি সেম, এই প্যাটার্নটা হচ্ছে যখন এসপি সেম হবে, তোমার প্রথম একটা জিনিস দিয়ে দেবে, তার উপর প্রফিট হচ্ছে অথবা লস হচ্ছে বলে দেবে। সেকেন্ড একটা জিনিসের উপর প্রফিট হচ্ছে লস হচ্ছে বলে দেবে, পার্সেন্টেজ দিয়ে দেবে, আর বলে দেবে এসপি সেম হবে। তাহলে সেখান থেকে আমি সিপি রেশিও বার করতে পারি। কোশ্চেনে কি কি থাকবে? প্রফিট পার্সেন্ট দিয়ে দেবে ফার্স্ট জিনিসে, অথবা লসও দিতে পারে। সেকেন্ডটারও প্রফিট অর লস দিতে পারে, আর বলে দেবে এসপি সেম হবে। সেখান থেকে আমি সিপি রেশিও বার করতে পারবো। এই প্যাটার্নটাতে কিভাবে বার করব? ধরে নেব কোশ্চেনটা কি বলেছে, পার্সন বট টু গুডস ফর এত, এটা নিয়ে পরে দেখছি। হি সোল্ড ওয়ান অ্যাট এ লস অফ 20% অ্যান্ড আদার অ্যাট এ প্রফিট অফ 15%। আচ্ছা, ওয়ান মানে প্রথমটা আমি ধরে নিলাম সিপি এক্স, সেকেন্ডেরটার সিপি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে প্রথমটা সিপি এক্স বলছে সেটাকে লস করছে 20%, তাহলে 20% যদি লস করে তাহলে 80% বিক্রি করছে। তাহলে এটা কি প্রথমটার এসপি। সেকেন্ডেরটা কি বলছে? ওয়াই সিপি, সেটাতে 15% প্রফিট করছে, তার মানে কি 115% বিক্রি করছে। এটা কি সেকেন্ডেরটা এসপি। এবার দুটোর এসপি বলেছে সেম, তাহলে এটা ইজিকাস টু লিখে দিতে পারি। তাহলে এক্স এর নিচে ওয়াই নিয়ে যাই, এক্স বাই ওয়াই ইজিকাস টু 115 নিচে 80 নিয়ে যায়, পার্সেন্টেজ পার্সেন্টেজ তো কেটেই যাবে। 115 ডিভাইডেড বাই 80, 5 দিয়ে কাটলে 5 16 80, 5 23 115। তাহলে এক্স আর ওয়াই এর রেশিও কত পাচ্ছি? 23:16 পাচ্ছি। তাহলে এক্স আর ওয়াই কি ছিল? কস্ট প্রাইস ছিল, তাহলে কস্ট প্রাইসের রেশিও পেয়ে গেলাম 23:16। এইভাবে আমরা কস্ট প্রাইসের রেশিও পাই, 23:16 পেয়ে গেছি। এবার বলেছে
দুটো জিনিস কিনেছে টোটাল এত টাকাতে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ গুড সোল্ড এট প্রফিট, মানে আমার সেকেন্ডের কস্ট প্রাইস বার করতে বলেছে। দুটো জিনিস কিনেছে টোটাল এত টাকাতে। আচ্ছা, দুটো জিনিসের টোটাল কস্ট প্রাইস রেশিওতে কত? 39। 23 প্লাস 16 মানে কত? 39। তাহলে আমি লিখতে পারি 19500 ডিভাইডেড বাই 39 ইন্টু, আমার কোনটা জানতে চেয়েছে? সেকেন্ডেরটা জানতে চেয়েছে, যেটা প্রফিটে বিক্রি হয়েছে 16। তাই 39 ইন্টু 5 করলে 195 হয়। তাহলে 580, 8000। তাহলে সেকেন্ডেরটা সিপি কত পেলাম আমরা? 8000। আর লাস্ট কোশ্চেনে আসি। লাস্ট কোশ্চেনটা কি বলেছে? এই কোশ্চেনটা করা করার জন্য যে প্রসেসে যেরকম ভাবে বলবে, এক একটা প্রসেস করব, তারপর যেরকম আনসার পাবো সেই বুঝে পরেরটায় আসবো। কিভাবে? ল্যাঙ্গুয়েজ করি প্রথমে ধীরে ধীরে। বলেছে অনিল, এগুলো মেন্সে আসার মতো কোশ্চেন, প্রিলিমসে দিয়ে দিতেই পারে কোশ্চেন, সেই পেপারটা লেন্দি হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে মেন্সে আসার মতো কোশ্চেন। অনিল অ্যান্ড তিরাথ drove between 2 points A and B 192 কিমি অ্যাপার্ট। তার মানে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটো হচ্ছে কি এ আর বি, দুটোর মধ্যে গ্যাপ কত বলেছে? 192 কিমি। ওকে, দেন বলছে অনিল স্টার্টেড দ্য জার্নি ফ্রম পয়েন্ট এ অ্যাট 8:20 AM। অনিল প্রথমে 8টা 20-তে, কে করছে? অনিল, এ পয়েন্ট থেকে ড্রোভ অ্যাট এ স্পিড অফ 64 কিমি পার আওয়ার। কত স্পিড নিয়ে যাচ্ছে? 64 কিমি পার আওয়ার। ওকে, দেন কি বলছে? আচ্ছা, রিচড পয়েন্ট বি অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন টু এ অ্যাট দ্য সেম স্পিড, মানে বলছে যে এ এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বিতে পৌঁছালো, বিতে গিয়ে আবার ব্যাক করে এর দিকে আসছে। এটা হচ্ছে অনিলের গল্প। দেন বিতে আসি, বিতে না তিরাতে আসি। তিরাত বলছে তিরাত স্টার্টেড দ্য জার্নি ফ্রম পয়েন্ট এ অ্যাট 9টা 50। তার মানে এখানে তিরাত কখন শুরু করছে? 9টা 50-এ। তার মানে এদের মধ্যে গ্যাপ কতক্ষণ? কতক্ষণ পরে স্টার্ট করেছে? 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। 1.5 ঘন্টা বাদে স্টার্ট করেছে তিরাত। কি বলছে? কত স্পিড নিয়ে স্টার্ট করেছে? 96 কিমি পার আওয়ার। তাই 96 কিমি পার আওয়ার নিয়ে স্টার্ট করেছে। রিচ পয়েন্ট বি অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন টু এ অ্যাট দ্য সেম স্পিড, মানে সেম গল্প। এই তিরা তো এ থেকে বিতে গেছে, গিয়ে ব্যাক করেছে এতে। অ্যাট হোয়াট টাইম ডিড অনিল অ্যান্ড তিরাথ ফার্স্ট মিট ইচ আদার? বলছে ফার্স্ট কোন সময় মিট করবে অনিল আর তিরাথ। তো এই যে 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টা সময় কি গল্প হয়েছে আমি জানি না। এই 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা অনিল কোথায় পৌঁছেছে? তিরাত তো স্টার্টই করেনি ততক্ষণ, অনিল কোথায় পৌঁছেছে সেটা যদি আমি না বার করতে পারি, তাহলে তো আমি বলতে পারবো না যে তার সেখানে কি গল্প আসবে। তো 1.5 ঘন্টায় অনিল কতটা রাস্তা গেছে সেটা আমি প্রথমে দেখে নিই। অনিল 1 ঘন্টায় যায় 64 কিলোমিটার, 1.5 ঘন্টায় যাবে কত? 64 প্লাস তার হাফ, 32। তার মানে 96 কিলোমিটার। তার মানে অনিল 1.5 ঘন্টা গেছে 96 কিলোমিটার। তাহলে 96 কিলোমিটার মানে কি? দেখো, 192 কিলোমিটার ঠিক মিড পয়েন্ট। তাহলে অনিল এখন আছে, অনিল কটার সময়? 9টা 50। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা গেছে, 1.5 ঘন্টা 9টা 50 বেজে গেছে, 9টা 50-এ অনিল কত গেছে? 96 কিমি। এবার কি হচ্ছে? এবার অনিলের সাথে এতক্ষণ শুধু অনিলের স্পিড নিয়ে কাজ হয়েছে, এবার কি হচ্ছে? অনিলের সাথে তিরাথও হাঁটা শুরু করেছে, মানে হাঁটা না, ড্রাইভ করছে। এবার আমি বুঝতে পারছি না যে মিটিংটা কোথায় আসবে। মিটিংটা কোথায় হবে? মিটিংটা কি এই যেতে 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 এই বি তে ঢোকার আগেই মিটিং হয়ে যাবে, নাকি যাচ্ছে গিয়ে ব্যাক করছে তখন মিটিং হবে? এটা তো বুঝতে পারছি না। তো তার জন্য আমি একটা কাজ করি, তার জন্য আমি একটা ক্যালকুলেশন করি। কি ক্যালকুলেশন? যে অনিল, এই যে অনিলের এই বাকি
পোর্শনটা যেতে কতক্ষণ টাইম লাগবে? 1.5 ঘন্টা টাইম লাগবে। কারণ হাফ যদি 1.5 ঘন্টায় যায়, অনিল বাকি হাফ কত যাবে? 1.5 ঘন্টায়। তাহলে অনিল পরের 1.5 ঘন্টায়, প্রথম 1.5 ঘন্টা কিন্তু কমপ্লিট। এবার 9:50 বেজে গেছে, এখানেও 9:50 বেজে গেছে। এবার এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা অনিল বিতে পৌঁছে যাবে। কিন্তু তখন 1.5 ঘন্টায় তিরাত কোথায় পৌঁছাবে সেটা আমি দেখে নিই। তিরাত 1 ঘন্টায় যায় 96, আর 1.5 ঘন্টায় তাহলে কত হবে? 96 প্লাস তার হাফ 48, মানে 144 কিমি। তার মানে বুঝতে পারছি তিরাত কিন্তু 1.5 ঘন্টায় পুরো রাস্তা পৌঁছাবে না। তিরাত 1.5 ঘন্টায় পুরো রাস্তা পৌঁছাবে না। পরের 1.5 ঘন্টা, নেক্সট 1.5 ঘন্টা, যেটা টাইম লিখছি না, নেক্সট 1.5 ঘন্টা, তখন সিনারিও কি থাকবে? তখন সিনারিও থাকবে যে অনিল এখানে পৌঁছে গেছে। অনিল নেক্সট 1.5 ঘন্টায় অনিল এখানে পৌঁছে গেছে বিতে। কিন্তু তিরাত গেছে 144 কিলোমিটার, তার মানে গ্যাপ আছে কত? 192 মাইনাস 144 কিলোমিটার, তার মানে 48 কিলোমিটার গ্যাপ আছে। তার মানে তিরাত 144 গেছে, বাকি আছে কত? তিরাত এখনো এই 48 কিলোমিটার বাকি আছে তিরাতে। এটা কোন সময় কথা বলছি? এটা হচ্ছে 1.5 ঘন্টার কথা বলছি, পরবর্তী 1.5 ঘন্টা যখন কমপ্লিট হচ্ছে। টোটাল যখন স্টার্টিং থেকে 3 ঘন্টা সময় কমপ্লিট হলো, তখন সিনারিও কি থাকলো? সিনারিও হচ্ছে তিরাত রয়েছে এখানে, তিরাত যাচ্ছে এইদিকে, অনিল রয়েছে এখানে, অনিল পৌঁছে গিয়ে রিটার্ন করছে এইদিকে। তাদের মধ্যে ডিস্টেন্স কত আছে? 48 কিলোমিটার। তাহলে এবার এই 48 কিলোমিটার রিলেটিভলি কতক্ষণে কভার করবে? 48 কিমি ডিভাইডেড বাই অপোজিট ডিরেকশন, না সেম ডিরেকশন, অপোজিট ডিরেকশন, তাহলে তাদের স্পিড কি হয়? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি হয়, 96 প্লাস 64 যদি করা হয় 160। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড করলে কি পাই? আওয়ার পাই। তাহলে আমি আওয়ার না করে মিনিটে নিয়ে যাই, ইন্টু 60 করি, এত মিনিট। তাহলে এই 48 কিলোমিটার এখান থেকে অনিলও যাচ্ছে, তিরাতো যাচ্ছে, তাহলে তাদের মিটিং করতে কতক্ষণ টাইম লাগছে সেটা দেখি। তাহলে 16 দিয়ে কাটলে, এটা তো কেটে যাচ্ছে, 16 দিয়ে কাটলে 3 × 48, তাহলে 18 মিনিট লাগছে। তার মানে 3 ঘন্টা কমপ্লিট হয়েছে, তারপরে আরো এই ডিস্টেন্সটুকু রিলেটিভলি যেতে মিটিং হয়ে যাবে, মিটিং হতে 18 মিনিট টাইম লাগবে। তাহলে একদম স্টার্টিং মানে 8টা 20 থেকে যখন স্টার্ট হয়েছে সেই সময় থেকে যদি কাউন্ট করা হয়, তাহলে 3 ঘন্টা 18 মিনিট পরে তারা ফার্স্ট মিট করবে। তা 3 ঘন্টা 18 মিনিট মানে কত? 11টা 38। তাহলে আনসার আসবে 11টা 38। তাহলে আনসার কি পেলাম? 11টা 38-এর সময় তারা ফার্স্ট মিট করবে। এই কোশ্চেন কিন্তু ভালো ছিল, এটা মেন্সে আসার মতো কোশ্চেন একদম। তো এই ছিল 10টা কোশ্চেন। তো যদি তোমাদের ভালো লেগে থাকে এই টোটাল 10টা কোশ্চেন, তাহলে লাইক কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের হেল্পফুল হয়। তো চলো, থ্যাংক ইউ।